ঠিক আছে। হ্যাঁ, এলে পরে ইয়ে করবো। তাহলে এখানে আপনার হচ্ছে আরবির যে মানটা মানে সহসম্বন্ধ যে মানটা এটা হচ্ছে আপনার কোশ্চেন দেওয়া থাকবে আর কি। সহসম্বন্ধ বলতে আসলে বোঝায় দুটি চলকের যে হচ্ছে সম্পর্কের যে পরিমাপ থাকে এটা একসঙ্গে কিভাবে পরিবর্তন হয় আর কি। ঠিক আছে, এটা +1 থেকে -1 পর্যন্ত হইতে পারে আর কি। বুঝতে পারছেন? ওকে, বিস্তারিত আমরা এটা পরে আরেকদিন আলোচনা করবো আর কি। আজকে আপাতত এটা থাক। ক্লিয়ার? আচ্ছা, সূত্রটা বুঝতে পারছেন কিনা দেখেন তো। জি ভাই। ওকে, এই সূত্রটা সমস্যা আছে এটাতে? ভাই আর এ বিটা কি বুঝাইছিল না? আরবি মানে হচ্ছে সহসম্বন্ধ আর কি, মানে এ এবং হচ্ছে মানে প্রকল্প এ এবং বি এর সহসম্বন্ধ বোঝায় আর কি। ঠিক আছে, আরবি বলা থাকবে কোশ্চেনে যে সহসম্বন্ধ এটা মানটা হচ্ছে +1 থেকে -1 এর মধ্যে হইতে পারে আর কি। ঠিক আছে, আর এটা মানে বোঝা হচ্ছে দুটি চলকের মধ্যে সম্পর্কের পরিমাপ যা দেখায় তারা একসঙ্গে কিভাবে পরিবর্তিত হয় আর কি। হয়তো এমন হইতে পারে একটা প্রকল্পের লাভ হইতেছে মানে এটা পজিটিভ, আর একটা প্রকল্পের লস হইতেছে এটা নেগেটিভ। এই যে পজিটিভ এবং নেগেটিভ দুইটা হচ্ছে বিপরীত, বিপরীত মানে হচ্ছে এটা মাইনাসের মান হবে আর কি। ঠিক আছে, আবার যখন ভাই জানতেছে পরে আপনার লাগলে তো খুঁজে নেই। আচ্ছা ওই দিতে না হতো আর শোভন লাগে ওকে, আর আমরা তো রাখছি মাংস রাখছি না আমরা ওদের রাখছি। দুইটা প্রকল্প যখন আপনার পজিটিভ হবে আর কি পিপি, তখন কি হবে এই মানটা হচ্ছে ধনাত্মক হবে আর কি। বুঝতে পারছেন? মানে দুইটা আপনার চলকে মানে দুইটা প্রকল্পের সম্পর্কে যে পরিমাপটা এটা কিভাবে পরিবর্তন হয় আর কি। যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয় তখন এই সহসম্বন্ধের মানটা হয় নেগেটিভ আর কি। আবার যখন একটা দুটাই পজিটিভ হয় তখন এই মানটা হচ্ছে আপনার পজিটিভ হয় আর কি। ক্লিয়ার? জি আছে। ওকে, এখন এটা আচ্ছা আরো। ভাই, একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাই প্রশ্ন আছে যে আলফা এ যে দিল এটার মানটা কেমনে পাবো? আর আরবি মানটা সরি সরি সরি, কি বলি, সিগমা এ। সিগমা এর মান এই কোশ্চেন দেওয়া থাকবে আর কি, যে প্রকল্প এর আপনার হচ্ছে আরে ফেজ এত কিছু কি রে প্রকল্প এর ঝুঁকির দেওয়া পরিমাণ কতটুকু, প্রকল্প বি এর ঝুঁকির পরিমাণ কতটুকু আর কি, সবগুলো দেওয়া থাকবে আর কি। যেমন আর এই যে আপনার হচ্ছে সিগমা এ, তারপর হচ্ছে সিগমা বি, সবগুলো মান কোশ্চেন দেওয়া থাকবে আর কি। তারপর আরবির মানটা কোশ্চেন দেওয়া থাকবে। বুঝতে পারছি। আমরা একটু পরে কোশ্চেন আনসার সলভ করলে আমরা দেখতে পারবো আর কি। আচ্ছা, ওকে, যদি আপনার এই দুইটা মানের ক্ষেত্রে আর কি যদি আপনার এরকম থাকে আর কি যে আপনার সহ সম্পর্ক না বলে আপনার সহ বিভেদাঙ্ক বলে। যদি প্রশ্ন এরকম আর কি, আমরা বলতেছি যদি প্রশ্নে আপনার হচ্ছে সহ সম্পর্ক না বলে আপনার সহ বিভেদাঙ্ক বলা হয় আর কি। কি বলা হয়? সহ সম্বন্ধ না বলে বা সহ সম্পর্ক না বলে, ধরেন এটা সম্পদ না, এটা সম্বন্ধ হবে আর কি। সহ সম্বন্ধ না বলে বা সহ বিভেদাঙ্ক না বলে, সহসম্বন্ধ না বলে যদি সহবিভেদাঙ্ক বলে তখন কি হবে আর কি। বিভেদাঙ্ক মানে মানে আপনার দুটি চলক কিভাবে একসঙ্গে পরিবর্তন হয় তার পরিমাপকে বোঝায় আর কি। মানে সহসম্বন্ধ বা বিভেদাঙ্ক প্রায় একই রকম। বিভেদাঙ্ক মানটা হচ্ছে আপনার বের করা যায় আর কি। বিভেদাঙ্ক মানটা হচ্ছে তখন আপনার এরকম আর কি, যে বিভেদাঙ্কের মান এই যে এ এবং বি এর বিভেদাঙ্কের মানটা হচ্ছে এরকম আর কি, যে আপনার সিগমা এ সিগমা বি ইন্টু আর এ বি এই তিনটা গুণ করলে হচ্ছে বিভেদাঙ্ক পাওয়া যায় আর কি। বুঝতে পারছেন? জি ভাই। মানে একটা হচ্ছে আপনার যদি কোশ্চেনে বলে দেয় সহসম্বন্ধ, হ্যাঁ এখন কোশ্চেনের সহসম্বন্ধ মান দেওয়া আছে। এখন সহসম্বন্ধ না বলে যদি কোশ্চেনে বলে এরকম আর কি সহবিবেদাঙ্ক, কি বলে? সহ বিবে- সহবিবেচনা। বিবেদাঙ্ক বলো আর কি। এখন সহবিবেদাঙ্কের মানটা যে আপনার হচ্ছে কোভেরিয়েন্স বিবেকানন্দ। কোভেরিয়েন্স অফ এবি, এটা মানটা হচ্ছে এরকম হয় আর কি, যে আপনার সিগমা এ ইন্টু সিগমা বি ইন্টু আর এ বি মানে সহসম্বন্ধ আর এ বি সহসম্বন্ধ, আর সাথে আপনার সিগমা এ সিগমা বি গুণ করলে হচ্ছে আপনার সহবিবেদাঙ্ক পাওয়া যায় আর কি। ক্লিয়ার? বুঝতে পারছি। মানে কোশ্চেন আপনাকে সহজ সম্বন্ধ বলা নাই, কি বলা আছে? সহ বিবেদাঙ্ক বলা আছে। এখন সহ বিবেদাঙ্ক মানে কিসের সমষ্টি? সহ বিবেদাঙ্ক মানে হচ্ছে আপনার সিগমা সহবিবেচনা। এ সিগমা বি ইন্টু আর এ বি এই তিনটা সমষ্টি হচ্ছে সহ বিবেদাঙ্ক আর কি। বুঝছেন না বুঝেন নাই? ভাই নেটেতে সমস্যা হচ্ছে। বাকিটা কি আছে? আছে।
জি ভাই, নেটের সমস্যা হয়েছে। আচ্ছা, এই জায়গাটা বুঝতে পারছেন? কথা মানে আসতেছে না। এই জায়গাটা কি বুঝতে পারছেন সবাই? জি ভাই, এই একবার একটু বুঝে দিন। ওকে, যদি কোশ্চেনের সহ সম্বন্ধ না বলে সহবিবেদাঙ্ক ভাই বলে। এটা ভাই একবার আরেকবার বুঝে। একটু। আচ্ছা, বলতেছে ভাই, বলতেছে শুনে। যদি কোশ্চেনের সহ সম্বন্ধ না বলে সহবিবেদাঙ্ক বলে, কি বলে? স্ববিবেচনা। সহবিবেদাঙ্ক বলে। সহবিবেদাঙ্ক মানে হচ্ছে আপনার সিগমা এ ইন্টু সিগমা বি ইন্টু আর এ বি, মানে এ বির সহসম্বন্ধ তিনটার গুণফল হচ্ছে আপনার সহবিবেদাঙ্ক। ক্লিয়ার? আপনারা কি শুনতেছেন? নাদিম চলে গেছে নাকি? আমার সমস্যা। হ্যালো? না ভাই, আওয়াজ আসতে ছিল না, মাত্র আসতে যাবে। আপনারা আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন সবাই? হ্যালো, এখন আসতেছে আবার। আচ্ছা, ঠিক আছে। তাহলে ভাই আপনার কথা আসছে না কেন? ও আচ্ছা, ঠিক আছে, আমার হয়তো আমার নেটে সমস্যা করতেছে আর কি। আচ্ছা, কোশ্চেনে যদি সম্বন্ধ না বলে সহবিবেদাঙ্ক বলে, কি বলে? স্ববিবেচনা। ওকে, সহবিবেদাঙ্ক মানে, সবিবেতাঙ্ক। সহবিবেদাঙ্ক মানে হচ্ছে আপনার সিগমা এ ইন্টু সিগমা বি ইন্টু আপনার হচ্ছে এ বি সহসম্বন্ধ, বা আপনার হচ্ছে এই তিনটা গুণফল হচ্ছে আপনার সহবিবেদাঙ্ক। ক্লিয়ার? জি ভাই। ওকে, জি তখন ভাই। তখন সূত্রটা কি লিখতে হয়? যে ওয়েট এ স্কোয়ার সিগমা এ স্কোয়ার, এটা আগের মধ্যে ঠিক আছে। ওয়েট বি স্কোয়ার সিগমা বি স্কোয়ার, এরপরে টু ইন্টু ওয়েট এ ইন্টু ওয়েট বি। এরপর আমরা কি লিখতাম? যে আমরা লিখতাম হচ্ছে আপনার সিগমা এ, তারপর লিখতাম সিগমা বি ইন্টু লিখতাম কি আর এ বি। তো এখন যেহেতু আমাদের কি দেওয়া আছে, সহবিবেদাঙ্ক দেওয়া আছে, তখন আমরা কি করবো? এই জায়গাটা বদলে আমরা কি লিখে ফেলবো? এখানে সহবিবেদাঙ্ক লিখে ফেলবো আর কি। বুঝতে পারছি ভাই। জি ভাই, বুঝতে পারছি। মানে আগের সূত্র দেখেন তো সবাই, দেখেন আগের সূত্র আমরা দেখি। যে জি ভাই। এই যে আমরা এখান থেকে কি লিখতাম? যে ওয়েট এ স্কোয়ার ইন্টু সিগমা স্কোয়ার প্লাস ওয়েট বি স্কোয়ার ইন্টু সিগমা বি স্কোয়ার ইন্টু লিখতাম টু ইন্টু ওয়েট এ ইন্টু ওয়েট বি। তারপর আমরা কি লিখতাম? এই যে আপনার হচ্ছে এই সিগমা এ সিগমা বি ইন্টু হচ্ছে আর এ বি। এখন এই তিনটা মানকে কি বলা হয়? সহবিবেদনাকে বলা হয়। এখন যেহেতু আমাকে কোশ্চেনের সহবিবেদনাকে দেওয়া আছে, ঠিক আছে, সরাসরি কি দেওয়া, স্ববিবেচনা বলা হয়। সহবিবেদনাকে দেওয়া আছে, তখন আমরা এই জায়গাটা রিপ্লেস করে কি লিখে ফেলবো এখানে? যে আপনার সহবিবেদনাকে যে মানটা আছে এই মানটা লিখে ফেলবো আর কি, শেষ। এতটুকু পার্থক্য। বুঝতে পারছি ভাই। বুঝতে পারছেন? বুঝেন মানে না? মানে জি ভাইয়া, ভাই। স্ববিবেচনা। স্ববিবেচনা। সবিবেদাঙ্ক কোশ্চেন বলে ভাইয়া দিবে, হ্যালো। বিবেদাঙ্ক বা সহসম্বন্ধ বলে দিবে কোশ্চেনের মানটা। বুঝতে পারছি। ওকে, আর কেউ বুঝেন না এমন কেউ আছেন? বলেন তাহলে। হ্যালো? ক্লিয়ার না সবাই? ভাই। ভাই বুঝছি। ওকে, বুঝতে পারছি। জি জি ভাই। ভাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা ধরেন আমরা একটা কোশ্চেনের প্যাটার্ন দেখাই আর কি। ধরেন কোশ্চেনের প্যাটার্ন বললো সিকিউরিটি বললো দুইটা, যে একটা সিকিউরিটি হচ্ছে এম আর একটা সিকিউরিটি হচ্ছে এন। এখন এখানে কি বলা আছে দেখেন, প্রত্যাশিত আয়ের হার কিন্তু দেওয়া আছে। যে বলতেছে এম প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার, আমরা যেটাকে কি বলি, এই যে আর বলি বা হচ্ছে ইআর বলি, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন যেটাকে বলি, এটা কিন্তু দেওয়া আছে যে এম এর আয়ের হার হচ্ছে 6% আর এন এর আয়ের হার হচ্ছে আপনার 10%। আর বিচ্যুতি মানে কি বলেন তো? সিগমা বা হচ্ছে ঝুঁকির পরিমাণ যেটা, এম এর ঝুঁকির পরিমাণ কত পার্সেন্ট বলছে? 10%। আর আপনার এন এর কত পার্সেন্ট বলা আছে? 8%। ক্লিয়ার? জি ভাই। জি ভাই। ওকে, তারপর কি জি বলা ভাই। আছে? বলছে প্রকল্প দুটি সহসম্বন্ধ। এই যে কোশ্চেন দেখেন আপনাকে কি বলা আছে, সহসম্বন্ধ বলে দেওয়া আছে আর কি। এখন সকল কোশ্চেন আপনার সহসম্বন্ধ বলে দিবে আর কি, ঠিক আছে। এখন আবার আমাদের কোশ্চেন হচ্ছে যে পোর্টফোলিও আয়ের হার ও ঝুঁকি নির্ণয় করো, পোর্টফোলিও আয়ের হার ও ঝুঁকির পরিমাণ নির্ণয় করো আর কি। তাহলে পোর্টফোলিও আয়ের হার সূত্র কি ছিল বলেন তো? এই যে আমরা লিখতাম না, যে হচ্ছে ইআর, এক্সপেক্টেড রেট অফ পোর্টফোলিও, তারপর কি লিখতাম আমরা? ওয়েট এ ইন্টু কি লিখবো? আর এ। এখন এখানে আবার আপনি ওয়েট যেহেতু এম লিখা আছে, মানে প্রকল্পের নাম এম লিখা আছে, আপনি চাইলে রিপ্লেস করে কি লিখতে পারেন? ওয়েট এম, এম ইন্টু কি লিখতে পারেন? আর এম প্লাস কি লিখতে পারেন? ওয়েট হচ্ছে এন, এন প্রকল্পের ওয়েট আর এম। আর কি লিখতে পারেন? আর এন। এন আপনার আর প্রকল্পের আর এন আর প্রকল্পের
আয়ের হার। আর এম আরে, ওকে, এখন আপনার যে টাকা বিনিয়োগ করছেন এখানে কিন্তু কোথাও বলা আছে যে আপনি কোন প্রকল্পে কত পার্সেন্ট বিনিয়োগ করছেন? না ভাইয়া। মানে আপনার টাকার পরিমাণ ধরেন 1 টাকাই ধরেন, এই 1 টাকা আপনি কোনটাতে কতটুকু হচ্ছে বিনিয়োগ করছেন, এটা কি বলছে কোশ্চেনে? না ভাইয়া। না ভাই। না ভাইয়া, 50-50 ধরে নিতে হবে। তাহলে 50-50 ধরতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, যে ওয়েট এ আছে যেটা, okay, আমরা ওয়েট এ ধরি হচ্ছে ধরেন 50%, তাহলে 0.50 আর আয়ের হার কত পার্সেন্ট আছে বলেন? 6। এই যে এম প্রকল্প আয়ের হার কত পার্সেন্ট? 6। আমরা লিখি 6 পূর্ণ সংখ্যা লিখতে পারি বা দশমিক লিখতে পারি, সমস্যা নাই। 6%। তারপর ওয়েট এন, এন এর উপর ওয়েট কত হবে বলেন তো আবার? 50%, যেহেতু সমান সমান ধরছি আমরা। তাহলে আর এন কত পার্সেন্ট হবে? এই যে এন প্রকল্পের আর কত পার্সেন্ট? 10%। তাহলে ইন্টু দিই 10%। 10, তাহলে 10। আপনার 6টা যদি আপনি 0.50 করেন তাহলে কত হবে? 3। আবার 10টা যদি করেন তাহলে কত হবে? 5। তাহলে 3-এ 5-এ কত পার্সেন্ট হলো? 8%। তাহলে আপনার পোর্টফোলিও আয়ের হার কত পার্সেন্ট? 8%। মানে দুটি প্রকল্প থেকে আপনি কি করবেন, গড়ে 8% আয় প্রত্যাশা করতে পারেন আপনি। এটা হচ্ছে আপনার পোর্টফোলিও আয়ের হার। ক্লিয়ার? জি ভাই। জি ভাই। বুঝছেন না বুঝেন নাই? জি ভাই, বুঝতে বুঝছি। পারছি। ওকে। বুঝতে পারছি ভাই। আচ্ছা, তারপরে আপনাকে কি বের করতে হবে বলছে? পোর্টফোলিও ঝুঁকির পরিমাণ নির্ণয় করো আর কি। পোর্টফোলিও কি পরিমাণ নির্ণয় করো? ঝুঁকির পরিমাণ জি। নির্ণয়। তাহলে আপনারা হচ্ছে দেখেন ঝুঁকির পরিমাণ কিন্তু দেওয়া আছে। একটা ঝুঁকি কত পার্সেন্ট? 10%। আর একটা ঝুঁকি কত পার্সেন্ট? 8%। 8%। একটা 10, একটা হচ্ছে যে ওয়াইড, আপনার হচ্ছে এম প্রকল্পের 10% আর এন প্রকল্পের হচ্ছে 8% আর কি। চলো নাম্বারটা করি। ওকে, তাহলে আমরা ধরেন হচ্ছে আমরা লিখলাম হচ্ছে ধরেন যে যে সিগমা পি। তো সিগমা পি সূত্র কি হবে বলেন তো? ফার্স্টে ওয়াইড এ স্কোয়ার বলছিলাম আমরা, এ কিন্তু একটা নাম দিছি জাস্ট। এখানে কিন্তু এ বলে নাই, বলছে কি প্রকল্প এম। ওয়েট এম। এম। তাহলে ডব্লিউ এম। স্কোয়ার ইন্টু কি হবে আপনার? সিগমা এম স্কোয়ার। সিগমা এম সিগমা এম স্কয়ার। তারপর কি হবে? প্লাস মানে ওয়েট এন স্কোয়ার, তারপর কি হবে? ইন্টু সিগমা এন স্কোয়ার। সিগমা সিগমা এন এন স্কোয়ার স্কয়ার। তারপর কি হবে? 2 ইন্টু ওয়েট এ তো ইন্টু এম এন। ওয়েট বি ইন্টু কি হবে? সিগমা এ ইন্টু সিগমা বি। না, এটা এ হইব নাকি এম? এম হইব। এম এন হবে। এম হবে, এম এম হবে আর কি। প্রকল্পের নাম এম না, এম এন সিগমা এম, তারপর হচ্ছে সিগমা এন, তারপর কি হবে? ইন্টু আর এম এন। ঠিক কিন্তু আছে, মানে এ এ বি জাস্ট ওই প্রকল্পের নাম বোঝানোর ক্ষেত্রে আমরা ইউজ করছিলাম আর কি। তো এখানে যেহেতু এম এন আছে, তাহলে আপনার এম এন চাইলে ইউজ করতে পারেন। তাহলে আপনার এখানে মান ইউজ করবেন আর কি। তাহলে ওই যে আপনার এম প্রকল্পের ওয়েট ছিল কত পার্সেন্ট বলেন তো? 50% না? তাহলে কি হবে? 0.50 স্কোয়ার। তারপর কিন্তু কি হবে? এম প্রকল্পের ঝুঁকি ছিল কত পার্সেন্ট? 10% না? 10%। তাহলে কি হবে? 0.10 স্কোয়ার। ক্লিয়ার? ইয়া। জি তারপর ভাই। ওয়েট এন ছিল কত পার্সেন্ট? 50%। তাহলে কি হবে? পয়েন্ট পয়েন্ট 50। 50 স্কোয়ার। কি হবে আপনার? ইন্টু এন প্রকল্পের ঝুঁকি ছিল কত পার্সেন্ট? 8%। তাহলে 8%। 0.08 স্কোয়ার। তারপর 2 ইন্টু ওয়েট এ ছিল 50%, আবার গুণ হবে 50%। এন প্রকল্প ছিল 50%, তারপরে 10%, তারপরে কত পার্সেন্ট? 8%। আর সহসম্বন্ধ কত পার্সেন্ট বলছে? 1 বলছে। তাহলে এক এক গুণ দিবেন, ক্যালকুলেশন করে যেটা মান বের হবে সেটাই আপনার হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি আর কি। ক্লিয়ার? জি ভাই। আর জি বুঝতে ভাই, হবে? আর বুঝতে হবে না বুঝতে পারছেন? বুঝতে পারছি বুঝতে ভাই। পারছি ভাই। ওকে, তাহলে পোর্টফোলিও শেষ, আর তেমন কোনো অঙ্ক নাই। একটা হচ্ছে যদি আপনাকে এরকম বলে আর কি, সহ আপনার হচ্ছে কি দেওয়া আছে, সহ সম্পর্ক, বেশিরভাগ সম্পর্কে আপনার সহ সম্বন্ধ বলবে আর কি। যদি কোনো কোশ্চেনের সবিবেদাঙ্ক বলে, তাহলে ওই যে লাস্টে যে কি আছে আপনার এখানে যে, এখানে লাস্টে যে মানটা ছিল আর কি আপনার, ওই যে আমরা 2 ইন্টু ওয়েট এ ইন্টু ওয়েট বি, এরপর কি লিখতাম আমরা? এই যে আপনার সিগমা এ ইন্টু সিগমা বি সিগমা এ ইন্টু সিগমা বি। ইন্টু আর এ বি লিখতাম না? ওইখানে এই পুরোটা মানে কি বিবেদাঙ্ক না? তখন আমরা এখানে কি বসাই দিব? সিও বি সি ও বি এ বি। আর কি, মানে বিবেদাঙ্কের মানটা যেটা এটা বসাই দিব আর কি। তাহলেই হচ্ছে আর কি। তাহলে আমাদের এই হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিওতে তেমন কিছু নাই, আপনাকে দুইটা বিষয় বের করতে হবে। একটা হচ্ছে পোর্টফোলিও আয়ের হার, আর একটা হচ্ছে পোর্টফোলিও আপনার হচ্ছে ঝুঁকি আর কি। ওকে। আচ্ছা, আর আরেকটা যেটা ছিল আর কি আপনার সিএপিএম মডেল, আজকে কি আর দেখবেন না চলবে? চলবে ভাই। আচ্ছা,
আচ্ছা আচ্ছা, এটা ডিসকাস। দেখাই দেয় আর কি। অন্য একদিন দেখেন। আরো বাকি আছে অঙ্ক নাকি শেষ অধ্যায়? এইটা একটু ছোট, 2 মিনিট লাগবে আর কি। আপনার আপনার কথা বললেন আমি শেষ করে দিই আর কি। আর বা বাকি এটা দেখাই দাও। বাকি রেখে লাভ নাই আর কি, ঠিক ওদের আছে, শেষ হয়ে যাবে আর কি। ঠিক আছে, এটা একটা এটা সিএপিএম হচ্ছে একটা মডেল আর ঠিক কি। আছে ভাই। সিএপিএম এর মডেলের পুনরূপ হচ্ছে আপনার ক্যাপিটাল অ্যাসেটস প্রাইসিং মডেল আর কি। এটা দিয়ে মূলত আপনার একটা পরিমাপ করা হয় আর কি, যে বাজার ঝুঁকির তুলনায় আপনি কি পরিমাণ অতিরিক্ত আয় পাইতেছেন। হ্যাঁ, ধরেন আপনি এরকম আর কি, যদি আপনি আপনার কাছে মনে করেন 10 লক্ষ টাকা আছে, হ্যাঁ, কত টাকা আছে? 10 লাখ টাকা আছে ধরেন। এখন ধরেন আপনি এটা একটা ব্যাংকে জমা 10 লক্ষ। রাখলেন। কই জমা রাখলেন? ব্যাংকে জমা রাখলেন। ব্যাংকে জমা রাখলে সুদ পাবেন না। ধরেন আপনি 9% সুদ পাইছেন। কয় পার্সেন্ট সুদ পাইছেন? 9%। 9% সুদ পাইছেন। তাহলে এখন আপনি আবার কি করলেন? এই 10 লক্ষ টাকা আপনি মনে করেন গিয়ে একটা শেয়ার কিনলেন বা একটা বন্ড কিনলেন। এখন এই যে শেয়ার আর বন্ড কিনতেছেন, তাহলে ওইখানে ঝুঁকি আছে না? আপনার এমন হইতে পারে লাভ হবে নাহলে লস হবে। ঠিক আছে? জি ভাই। আপনি কি করতেছেন? বাজার ঝুঁকি গ্রহণ করতেছেন না? যে বাজারে যে কি হইতে পারে, এটা দাম বাড়তে পারে কমতে পারে, আপনি সেই ঝুঁকিটা গ্রহণ করতেছেন। এখন আপনার এই যে জি ভাই। বাজার ঝুঁকি গ্রহণের সাথে আপনার কি আয়ের মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটাই প্রকাশ করা হয় মূলত সিএপিএম মডেল দিয়ে আর কি। বলতেছে সিএপিএম হচ্ছে এটা মডেল আর কি, এমন একটি পদ্ধতি যার মাধ্যমে কোনো বিনিয়োগের বাজার ঝুঁকি ও প্রত্যাশিত আয়ের হারের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয় আর কি, বা সম্পর্ক স্থাপন করে আর কি। ক্লিয়ার? ক্লিয়ার। বুঝতে পারছেন যে আপনি কি পরিমাণ আয় প্রত্যাশা করেন এবং হচ্ছে বাজার ঝুঁকির সাথে যে একটা সম্পর্ক, এই সম্পর্ক স্থাপন করা যে মডেলটা, সেটার নাম হচ্ছে সিএপিএম মডেল আর কি। এটা অনেক সময় আপনার পূর্ণরূপ জিজ্ঞেস করে কোশ্চেনে, যে সিএপিএম এর পূর্ণরূপ কি? ক্যাপিটাল অ্যাসেটস প্রাইসিং মডেল আর কি। ওকে, তারপরে এটার সূত্রটা হচ্ছে আপনার এরকম আর কি, যে আপনার ইয়ার তোমরা জানি, ইয়ার মানে কি বলেন তো? আয়ের হার, পোর্টফোলিও আয়ের হার। রাইট, মার দেবো কিন্তু। ইয়ার মানে কি? এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, প্রত্যাশিত হাই। আয়। প্রত্যাশিত আয়ের হার। এটা সূত্রটা হচ্ছে আপনার এরকম, যে আর এফ প্লাস হচ্ছে আর এম মাইনাস হচ্ছে আর এফ ইন্টু হচ্ছে এটা বিটা হবে আর কি, একটু লম্বা টান হবে। বিটা মানে হচ্ছে বাজার ঝুঁকি আর কি। এখানে আর এফ মানে হচ্ছে আপনার রিস্ক ফ্রি রেট আর কি। ধরো যে ব্যাংকে জমা রাখলে আপনি কয় পার্সেন্ট সুদ পাইতেন বলেন তো? 9%। 9%। এখানে এই 9% ঝুঁকি আছে? না। না না ভাই, ভাই। ঝুঁকি নেই। তাহলে এটাকে বলা হচ্ছে ঝুঁকিমুক্ত আয়ের হার আর কি। এরপরে মনে করেন আর এম। আর এম মানে হচ্ছে আপনি বাজারে বিনিয়োগ করলে যে আয় হারটা পাইতেন আর কি। দেন বাজারে আপনি বিনিয়োগ করলে আপনি বাজার থেকে 12% আয় পাবেন। তাহলে বাজারে কত পার্সেন্ট পাইতেছেন? 12%। এটাকে বলা হয় রেট অফ মার্কেট। মার্কেট থেকে আপনি যে রিটার্নটা বারো পাবেন আর কি, 12%। 12% আর কি। আর আর এফ তো বললাম আমরা। আর বিটা মানে হচ্ছে বাজার ঝুঁকি পরিমাণ। বিটা মানে কি বলেন তো? বাজার 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 ঝুঁকির ঝুঁকি। পরিমাণ। বাজার ঝুঁকির ঝুঁকির পরিমাণ। পরিমাণ আর কি, বা বাজার ঝুঁকির হার আর কি। তাহলে আপনার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন সূত্র ঝুঁকির হচ্ছে পরিমাণ। আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু হচ্ছে বিটা। ক্লিয়ার? জি ভাই। এখানে একটা সূত্র আর কি। ওকে, আচ্ছা, এখানে একটা বিষয় থাকে আর কি, অনেক সময় কোশ্চেন করে আর কি, আপনার ঝুঁকি প্রিমিয়াম কি আসলে। তাহলে বিনিয়োগকারী অতিরিক্ত ঝুঁকি গ্রহণের জন্য অতিরিক্ত যে মুনাফা প্রত্যাশা করে তাকে ঝুঁকি প্রিমিয়াম বলা হয় আর কি। মানে আপনি ঝুঁকি নেওয়ার ফলে আপনি যেই অতিরিক্ত লাভ করতে পারছেন, সেটা হচ্ছে আপনার ঝুঁকি প্রিমিয়াম। ধরেন হচ্ছে আপনি ঝুঁকি মুক্ত আয় ছিল কত পার্সেন্ট? 9%। আপনি বাজার ঝুঁকি গ্রহণ করছেন। বাজার ঝুঁকি গ্রহণ করার পর বাজার থেকে আয় করতেছেন কত পার্সেন্ট বলুন তো? 12% না? 12%। তাহলে আপনি এক্সট্রা কত পার্সেন্ট আয় করতে পারতেছেন? 3%। এই 3% হচ্ছে আপনার ঝুঁকি প্রিমিয়াম আর কি। মানে আপনার পুরস্কার 3%, ঝুঁকি গ্রহণের পুরস্কার। বুঝতে পারছি ভাই। বুঝতে পারছেন? এটাকে বল, এই প্রিমিয়াম মানে হচ্ছে আমরা মূলত পুরস্কারকে বোঝাই, যে আপনার হচ্ছে আপনি কি পরিমাণ অতিরিক্ত লাভ করতেছেন আর কি। তাহলে ঝুঁকি মুক্ত আয় হচ্ছে 9%, আর ঝুঁকিযুক্ত আয় হচ্ছে 12%। তাহলে আপনি কি করতেছেন? অতিরিক্ত আপনার হচ্ছে 3% লাভ করতেছেন। তাহলে এটা হচ্ছে আপনার ঝুঁকি প্রিমিয়াম আর কি। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। জি ভাই। ওকে, আমরা এখানে রিস্ক প্রিমিয়াম সূত্রটা লিখে দিছিলাম আর কি। এটা রিস্ক প্রিমিয়াম সূত্রটা হবে এরকম আর কি, যে আপনার আর এম মাইনাস হচ্ছে আর এফ। যেমন বাজার আয় হার ছিল কত পার্সেন্ট? 12%। আর আর এফ ঝুঁকি মুক্ত আয় হার কত পার্সেন্ট? 9%। তাহলে 12 থেকে 9 গেলে কত থাকে? 3%। 3%। আচ্ছা, এখানে বলছে রিফাত এবিসি কোম্পানির একটি শেয়ার ক্রয় করতে চায়। ঝুঁকি মুক্ত আয়ের হার হচ্ছে 5%, বাজার আয়ের হার হচ্ছে 12% এবং বিটা হচ্ছে 1.5। তার প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করে আর কি, কি পরিমাণ আয় প্রত্যাশা করে আর কি। তাহলে আপনারা সূত্রতে জাস্ট মানগুলা বসে দিবেন, তাহলে তো হয়ে যাবে। যেমন হচ্ছে আমরা বলছিলাম যে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন সূত্রটা হচ্ছে এমন আর কি, যে ইয়ার সমান আর এফ
প্লাস কি হবে আর এম ভাই বিটাটা জানে কি, বিটাটা বুঝলি না? বাজার ঝুঁকি, বাজার ঝুঁকি। বাজার ঝুঁকি। আর এম মাইনাস আর এফ ইন্টু হচ্ছে আপনার কি বিটা। তাহলে আপনার আর এফ কত পার্সেন্ট এখানে বলুন তো? 5 না? 5%। তারপরে হচ্ছে বাজার আয়ের হার কত পার্সেন্ট? 12% আর এম। তাহলে এখানে কত? 5, 12 থেকে 5 গেলে থাকে 7। 7 ইন্টু 1.5 কত হয় দেখেন তো, এটা গুণ করলে 7 ইন্টু 1.5, 7 ইন্টু 1.5, তাহলে 5 প্লাস হচ্ছে আপনার 10.5, এটা যোগ করলে কত হবে? 15.5। তাহলে এটা হচ্ছে আপনার প্রত্যাশিত আয়ের হার। ক্লিয়ার? ভাইয়া, হ্যাঁ। বাজার আয়ের হার 12%, এটা কি শেয়ার এইগুলা? মানে বাজার থেকে আপনার যে পরিমাণ আয়ের হারটা মানে পাচ্ছেন আর কি, এটাই হচ্ছে বাজার শেয়ারের আয়ের হার। শেয়ার বলতে শেয়ার এমন হতে পারে, বন্ড হতে পারে, ডিবেঞ্চার হতে পারে। পার্সেন্ট। মানে আপনি বাজার থেকে যে মানে ধরেন এই যে ব্যাংক, হ্যাঁ ভাইয়া, এটাই। সরকারি ট্রেজারি ব্যাংক, এগুলো হচ্ছে ঝুঁকিমুক্ত আয়ের হার, এখানে কোনো রিস্ক নাই আর কি। এখন আপনি ওইখান থেকে যে আয়েরটা প্রত্যাশা করছেন এটা হচ্ছে রিস্ক ফ্রি রেট আর কি। আর বাজারে যদি আপনি বিনিয়োগ করেন সেখান থেকে যে আয়েরটা পাবে সেটা হচ্ছে আপনার বাজার আয়ের হার আর কি। এখন এটাকে বলা হচ্ছে আর এম। ক্লিয়ার? আর এফ প্লাস আর এম, আরে আর এফ ইন্টু হচ্ছে বিটা। তাহলে আপনার সবগুলো মান বসালে যে মানটা বের হয়েছে আমাদের 15.5%, এটাই হচ্ছে আমাদের এই যে সিএপিএম মডেলে প্রত্যাশিত আয়ের হার আর কি। ক্লিয়ার? ক্লিয়ার। জি ভাই। ওকে, জি তাহলে আমাদের এতটুকুই আর কি নবম অধ্যায়। আর তেমন কিছু পড়া লাগবে না আপনাদের। আপনারা হচ্ছে নবম অধ্যায়ের হচ্ছে যে অঙ্কগুলো আছে আপনারা হচ্ছে দেখবেন তাহলে। 2019 বোর্ডে তো আর এমন পাবেন না, কারণ পোর্টফোলিও অঙ্কগুলো খুব কম আসে আর কি, একটা বা দুইটা। আপনার হচ্ছে 2-3টা বোর্ড থেকে ধরেন হচ্ছে 17, 18, 19, 20, এখান থেকে আপনারা হচ্ছে 5টা হচ্ছে পোর্টফোলিও অঙ্ক করবেন আর কি, খুঁজে খুঁজে। জি ভাই। বুঝতে পারছেন? তো আপনাদের কিন্তু নবম অধ্যায় শেষ, আর তেমন কিছু নয়। আমরা গত একটা অধ্যায় শেষ করছিলাম, সেটা ছিল ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন। আর আজকে এটা আপনার হচ্ছে নবম পোর্টফোলিওটা শেষ করলে আপনাদের নবম অধ্যায় শেষ হয়ে যাবে আর কি। তাহলে ফিনান্সের হচ্ছে আহ বার্ষিক পরীক্ষা মনে হয় 4টা মেয়াদে আছে আর কি আপনাদের। জি ভাই। 5, 6, না 5টা মনে হয় আছে, 5, 6, 7, 8, 9। তাহলে আমাদের আজকে ক্লাস এটা শেষ করলে আপনাদের 2টা শেষ হবে আর কি। বুঝতে পারছেন? সবাই হোমওয়ার্ক বুঝতে পারছেন? হোমওয়ার্ক গুলা জি ভাই। জি ভাই। আপনার জি ভাই। 17, 17, 18, 19 বোর্ড থেকে আপনারা হচ্ছে জি ভাই। পোর্টফোলিওর অঙ্ক দেখে 5টা পোর্টফোলিও অঙ্ক করবেন, করে হচ্ছে সাবমিট করবেন গ্রুপে আর কি। ওকে, জি ঠিক ভাই। আছে ভাই। ঠিক আছে। আল্লাহ হাফেজ। তাহলে আজকে ক্লাস শেষ করে দেখি আমরা এখানে। ভাই এরপরের অধ্যায় কি মূলধন ব্যয় ধরবেন? আচ্ছা, এরপরে ওদেরটা আসলে দেখি আর কি কি করা যায় আমাদের ওই সেকেন্ড ইয়ার। মানে ভাই হ্যাঁ, সেকেন্ড ইয়ার পেয়েছে আর্থিক বিবরণী পড়াইতে পারে আর কি, ওইখানে যদি ওদের ক্লাস করাই তাহলে আপনাদেরকে জয়েন করে দেবো আর কি ওদেরকে। ফিনান্স তো দুইটা অধ্যায় পড়ছি নতুন। হ্যাঁ, ফিনান্স 2টা অধ্যায়। আচ্ছা ভাই, তাহলে আর্থিক প্রণী করে ফিনান্স তো দুইটা অধ্যায় পড়ছি, নতুন যে আছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং। জি ভাই, অ্যাকাউন্টিংটা করেন, অ্যাকাউন্টিংটা মানে এখানে পিছিয়ে হ্যাঁ ভাই। গেছে।